নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। বিরাহিমপুর গ্রামটি একেবারে জনশূন্য। এই গ্রামের কিছু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত, দু একটিতে এখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। যেসব বাড়িতে আগুনের স্পর্শ লাগেনি সেখানেও আছে তাণ্ডবের চিহ্ন, যেন একপাল ক্রুদ্ধ দৈত্য সব কিছু তছনছ করেছে। শিশুদের ক্রন্দন বা হাস্যমুখর প্রাঙ্গণগুলিতে এখন শুধু বসে আছে ছন্নছাড়া বিস্মিত দু একটি বিড়াল বা কুকুর। এ দুটি প্রাণী মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। অকস্মাৎ মনুষ্য পরিত্যক্ত হওয়ায় তারা হতভম্ব। মাঝে মাঝে শোনা যায় তাদের অদ্ভুত করুণ ডাক। এ গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দূরের গ্রামগুলির দিকে ছড়িয়ে পড়েছে। কিছু কিছু সক্ষম জোয়ান পুরুষ আশ্রয় নিয়েছে পাতিসরের জঙ্গলে। উজানি নদীর দক্ষিণ দিকে এই জঙ্গল খুব প্রাচীন নয়। এককালে পাতিসর নাকি ছিল বেশ সমৃদ্ধ এক জনপদ। কোনো এক সময় মারাত্মক বিসূচিকা রোগ সেখানে মহামারী রূপে দেখা দেয়। প্রতিদিন 100-150 করে চিতা জ্বলত। তারপর আর চিতা জ্বালাবার লোক পাওয়া যায়নি। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিল তারা তো কেউ আর ফিরে আসেইনি। বহু বৎসর ধরে ভয়ে কেউ আর পাতিসরে পা দিত না। পরিত্যক্ত সেই জনপদে ধীরে ধীরে গজিয়ে ওঠে জঙ্গল। এখনও সেখানে দেখা যায় ইতস্তত কিছু কিছু গৃহের ভগ্নস্তূপ। বিষধর সাপ আর হিংস্র পশুরা সেখানে বাসা বেঁধে আছে। পাতিসরের জঙ্গলে পলাতকদের মধ্যে রয়েছে গঙ্গানারায়ণ। তাকে এখন দেখায় কোনো দস্যু দলপতির মতন, তার হাতে বন্দুক। নীলকর সাহেবরা যখন তাদের কাছারি বাড়িতে আগুন দিতে আসে তখন নায়েব ভুজঙ্গ ভট্টাচার্য চম্পট দেবার আগে এই সাবেকি বন্দুকটা সঙ্গে নিয়ে নিয়েছিল। গোয়ারের মতন গঙ্গানারায়ণ চেয়েছিল তখনই প্রতিরোধ করতে, কিন্তু ভুজঙ্গ ভট্টাচার্য সে সময় তাকে উচিত পরামর্শই দেয় যে সাহেবদের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ভুজঙ্গ ভট্টাচার্য অবশ্য এই জঙ্গলে আশ্রয় নেয়নি। সে সপরিবারে এই জেলা ছেড়েই চলে গেছে। বন্দুকটা এবং কিছু কার্তুজ রয়ে গেছে গঙ্গানারায়ণের কাছে। চারপাশ ঘন গাছপালায় ঘেরা একটি ভগ্ন গৃহের চাতালে আস্তানা গেড়েছে গঙ্গানারায়ণ। তার সঙ্গে রয়েছে 15 বলিষ্ঠকায় চাষি। একটি ব্যাপারে গঙ্গানারায়ণ রীতিমতন বিস্মিত। তারই জন্য বিরাহিমপুর গ্রামে যে এমন বিপর্যয় নেমে এলো সেই জন্য কেউ তাকে দুষছে না, বরং গঙ্গানারায়ণের প্রতি তাদের সমীহ অনেক বেড়ে গেছে। এই জন্যই যে সে সর্বসমক্ষে একজন সাহেবকে প্রহার করেছে। কয়েক পুরুষ ধরে তারা মার খেয়ে শুধু সহ্য করতে শিখেছিল। এই প্রথম দেখলো একজন অন্তত অত্যাচারীকে ভূপাতিত হতে। ম্যাকগ্রেগর সাহেব একেবারে জমের দোসর। তার গায়েও হাত দিয়েছে গঙ্গানারায়ণ। বস্তুত বিরাহিমপুর গ্রামে এ আগুন জ্বলতই, গঙ্গানারায়ণ যেন নিমিত্ত মাত্র। এই অঞ্চলের চাষিরা একেবারে বদ্ধপরিকর হয়েছিল যে এবছর তারা কিছুতেই নীল চাষ করবে না। ভিতরে ভিতরে তারা ধূমায়িত হচ্ছিল। গঙ্গানারায়ণ শুধু আগুনের শিখাটি জ্বেলে দিয়েছে। বিঘা প্রতি দাদন মাত্র 2 টাকা, অথচ নীল উৎপাদনের ব্যয় তার চেয়ে বেশি। এর পরেও আছে প্রতি পদে পদে নীলকুঠির কর্মচারীদের উৎকোচ। উৎপাদন বেশি হলেও ফাজিলটুকু যাবে সাহেব ও তাদের কর্মচারীদের উদরে, আর উৎপাদন কম হলে বা নীল ফসলের মান নিকৃষ্ট হলে সহ্য করতে হবে বেদম প্রহার, ধারাবাহিক অত্যাচার। ঘরে যুবতী বা কন্যা থাকলে তার শরীর দিয়ে মেটাতে হবে ঘাটতি। যে অবস্থায় হেলে সাপও ফনা তোলে, চাষিরা সেই অবস্থায় পৌঁছেছে। গঙ্গানারায়ণের কাছে বন্দুক থাকায় লুক্কায়িতদের বুকে এসেছে বিপুল বল। তারা জানে নীলকরদের কুঠিতেও একটি মাত্র বন্দুক আছে। সুতরাং তারা গঙ্গানারায়ণের নেতৃত্বে কুঠি আক্রমণ করলে সাহেবদের একেবারে ঝাড়ে বংশে নির্বংশ করে দিতে পারবে। বনের মধ্যে 2-3 দিন থাকার পরই তারা ক্রমশ এই পরিকল্পনায় উত্তেজিত হতে লাগলো। তারা শুধু তাদের গ্রাম, বড়জোর পরগনাটুকুর কথা চিন্তা করে। বাকি পৃথিবীর কোনো অস্তিত্ব নেই তাদের কাছে। গঙ্গানারায়ণ অবশ্য রূপকথার গল্পের নায়ক হতে চায় না। তার মস্তিষ্ক অনেক ঠান্ডা। রুল অফ লতে
তার এখনো দৃঢ় বিশ্বাস। তার হাতে একটি বন্দুক আছে বটে, কিন্তু বন্দুক চালনায় তার দক্ষতা নেই। এই চাষাভূষোর দল প্রত্যেকেরই হাতে একটি করে ডান্ডা বা লাঠি আছে, কিন্তু নীলকুঠির সুশিক্ষিত লাঠিয়ালদের তুলনায় এরা কিছুই না। এদের নিয়ে হৈ হৈ করে নীলকুঠি আক্রমণ করা কাজের কথা নয় মোটেই। ধরা যাক যদি বা এখানকার নীলকুঠি দখল করিয়ে নেওয়া যায়, তাতেই বা কী লাভ হবে? গঙ্গানয়নের এখনও ধারণা আইনের আশ্রয় নিয়ে চাষির নিজস্ব জমিতে ইচ্ছামতো চাষের অধিকার আছে, শুধু সেই আইনের কাছে একবার পৌঁছানো দরকার। নীলকর সাহেবরাও একথা জানে বলে দরিদ্র হীনবল চাষিদের উপর হাজার রকম অত্যাচার চালিয়ে পদানত করে রাখে, যাতে তারা আইনের আশ্রয়ে পৌঁছাতে না পারে। ম্যাকগ্রেগর এবং তার চেলা চামুন্ডারা বিরাহিমপুর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এটা বেআইনি কাজ। এর উত্তরে রাতের অন্ধকারে দলবল নিয়ে রূপকথার নায়কের মতন গঙ্গানয়নও যদি নীলকুঠি আক্রমণ করে, তবে সেটাও হবে একটা বেআইনি কাজ। অত্যাচারীদের অধিকার নেই আইনের বিচারভার স্বহস্তে গ্রহণ করার। তবে আগেকার তুলনায় অন্তত একটি বিষয়ে গঙ্গানারায়ণ দৃঢ় নিশ্চিত হয়েছে, চোখের সামনে কোনো অন্যায় সংগঠিত হতে দেখলে তখনই তার প্রতিবাদ করতে হবে। পরে কখন বিচার হবে, এজন্য অন্যায় সহ্য করে গেলে মনুষ্যত্বের আর কিছু অবশিষ্ট থাকে না। সেই জন্যই সে ম্যাকগ্রেগরের চাবুক সহ্য করেনি। সঙ্গে কিছু চাল ডাল যে যা পারে নিয়ে এসেছিল, তাই ফুটিয়ে কোনো রকমে খুন নিবৃত্তি হচ্ছে। কিন্তু যেসব মানুষ মরিয়া হয়ে সর্বস্ব খোয়াবার ঝুঁকি নিয়েছে, তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না। কিছু একটা করার জন্য, এমনকি সর্বনাশের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা চঞ্চল। গঙ্গানয়ন ঠিক করল, আগে এই এলাকার থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। আইন প্রয়োগের ভার পুলিশের হাতে। পুলিশ সঙ্গে নিয়ে সবাই মিলে আবার গ্রামে ফিরবে। তখন যদি নীলকর সাহেবরা আবার ধেয়ে আসে, তখন তাদের মোকাবিলা করবে পুলিশের সেপাইরা। থানা আছে কালীগঞ্জে, পাতিসর জঙ্গল পার হয়ে সেখানে যাওয়া যায়। গঙ্গানয়নের সঙ্গীরা তাকে অনেকবার নিবৃত্ত করার চেষ্টা করল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পুলিশ ফোর্স তাদের মতন সাধারণ মানুষের কোনো উপকারে আসবে। পুলিশ বরাবর জমিদারের স্বার্থ রক্ষা করে এসেছে, আর নীলকর সাহেবরা তো পুলিশের বাপ। কোনো সাহেবের গায়ে কোনো দেশি পুলিশ সেপাই কখনো হাত তুলতে পারে? এটা অসম্ভব কথা নয়। গঙ্গানয়ন কোনো কথা শুনল না। সে যাবেই। অবশ্য সে পথ চেনে না, একা যাওয়া তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার সঙ্গকে নেবে। শেষ পর্যন্ত তোরাব বলল, লয়েন কর্তা, মুই আপনার রাস্তা দেখামু, মরলে আপনার লগে একসাথে মরুম। বন্দুকটা উঁচু একটা বৃক্ষচূড়ায় লুকিয়ে রেখে রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরুলো গঙ্গানারায়ণ আর তোরাব। উজানি নদীর ধার ঘেঁষে উত্তর দিকে গেলেই কালীনগর পড়বে। এই কালীনগরে তোরাপের এক ফুফাতো ভাই থাকে। আগে তার কাছে গিয়ে ওরা জেনে নেবে এদিককার হালচালের সন্ধান। ওরা যখন পৌঁছালো, তখন কালীনগর গঞ্জটি ঘুমন্ত, এমনই চুপচাপ নিঃসাড় যে ঘুমন্তের বদলে মৃত বলে ভ্রম হয়। তোরাপের পিসির সন্তানকে বাড়িতে পাওয়া গেল না। সেখান থেকে জানা গেল কালীনগরের অনেক যুবকই গা ঢাকা দিয়েছে। নীলকর সাহেবরা এখানেও খুব জোর জুলুম শুরু করেছে। গঙ্গানয়ন একটুখানি দমে গেল। কালীনগরে থানা আছে, সেখানে পুলিশের নাকের ডগার ওপরেই যদি এরকম কাণ্ড হয়, তাহলে আর ভরসা কোথায়? তোরাব চাইল জঙ্গলে ফিরে যেতে। জঙ্গলই একমাত্র নিরাপদ স্থান, সেখানে নীলকর কিংবা পুলিশ কেউই যায় না। গঙ্গানারায়ণ একটা খিরিস গাছের নিচে দাঁড়িয়ে খানিকক্ষণ চিন্তা করল। তারপর সে সিদ্ধান্ত নিল, একবার অন্তত থানার দ্বারকার সঙ্গে দেখা করা দরকার। অসহায় অশিক্ষিত গ্রামবাসীরা সরকারের নতুন নির্দেশের কথা কিছুই জানে না। তারা কিছু দাবি করে না বলেই পুলিশ থেকেও তাদের অধিকার সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অথচ হিন্দু পেট্রিয়ট পত্রিকায় গঙ্গানয়ন পড়েছে যে কৃষকের অনিচ্ছা সত্ত্বেও জোর জুলুম করে নীল চাষ চালাবার পক্ষপাতী নয় সরকার। কালীনগর থানার দ্বারের সামনে দাউ দাউ করে জ্বলছে একটা মশাল। পাশে বর্ষা হাতে নিয়ে বসে বসে ঢুলছে একজন সিপাহী।
গঙ্গানারায়ণ তার সামনে গিয়ে দাঁড়ালো। সিপাহীটি জেগে ওঠার পর গঙ্গানারায়ণের বক্তব্য শুনে সে বাড়িয়ে দিল বাম হস্তটি, অর্থাৎ কিছু দর্শনী বা পার্বণী না দিলে দারোগাবাবুর সঙ্গে দেখা হবার কোনো প্রশ্নই ওঠে না। অনেক বাক ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ভবিষ্যতে কিছু দেবার প্রতিশ্রুতি দিলে সে গা মোচড়ামুচড়ি দিয়ে উঠে দাঁড়ায়। দারোগাবাবুর বাসগৃহ সন্নিকটে। গায়ে একটা মলিদা জড়িয়ে তিনি একজন গৃহস্থ ভদ্রলোকের মতন সেজবাতির আলোকে একটি ইংরেজি গ্রন্থ পাঠ করছিলেন। এই রাতে আগন্তুকদের দেখে তিনি খেকিয়ে উঠলেন না বা সেপাই ডেকে ফাটকে পুড়ে দেবার আদেশ দিলেন না। গ্রন্থটি মুড়ে রেখে তিনি একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি ঘর পুড়িয়েছে তো? কোন গা? ক বছরের দাদন? এলাকা চাস না বে এলাকা? গঙ্গানারায়ণ বিনীতভাবে বলল, আজ্ঞে গোটা গ্রামেই আগুন জ্বালিয়ে দিয়েছে। গায়ের নাম বিরাহিমপুর। ওদের অত্যাচারের গায়ে আর একটি মানুষও নেই। দারোগাবাবু বলল, বসো, ওইখানেই বসে পড়ো, তারপর বলো, প্রাণ খুলে বলো। কত আর শুনবো? এই নিয়ে আজ 5 জন এলো। তোরাব দাঁড়িয়ে আছে বাইরের অন্ধকারে শরীর মিশিয়ে। সে দারোগাবাবুকে দেখাই দেয়নি। গঙ্গানারায়ণ উবু হয়ে বসল, তারপর বলল, আমি হিন্দু পেট্রিয়ট কাগজে একটা খবর পড়েছি। দারোগাবাবুর দৃষ্টি তখনও সামনের বইটির উপর ন্যস্ত ছিল। এবার তিনি চমকিত হয়ে মুখ তুললেন, তারপর তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, কি পড়েছে বলল? কে তুমি? তুমি কি চাষি? গঙ্গানারায়ণ বলল, না, আমি চাষি নয় বটে, তবে কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী। আপনি যদি সবিস্তারে শোনেন। সেজবাতিটি উঁচু করে তুলে গঙ্গানারায়ণের মুখের সামনে ধরে দারোগাবাবু বললেন, তুই গঙ্গানা? এবার গঙ্গানারায়ণেরও স্তম্ভিত হবার পালা। সেও দারোগাবাবুর মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। দারোগাবাবু বলল, তুই গঙ্গা? আমাদের গঙ্গানারায়ণ নস? গলার স্বর শুনেই কেমন কেমন বোধ হচ্ছিল। আমায় চিনতে পারছিস নি? আমি ভগীরথ। হিন্দু কলেজে আমরা একসাথে পড়তুম। মধু, রাজনারায়ণ, ভূদেব, বেনি, গৌর। আমার বাড়ি থেকে ভূদেবের বাড়ি খুব কাছেই। এবার গঙ্গানারায়ণের মনে পড়ল, এই মধ্যবয়স্ক স্ফীতদর গুম্ফবান ব্যক্তিটি তার সহপাঠী ভগীরথী বটে। তবে ছাত্র হিসাবে তার তেমন চাকচিক্য ছিল না বলে সে ঠিক গঙ্গানারায়ণের বন্ধু গোষ্ঠীর মধ্যে ছিল না। ভগীরথ বলল, এই কি চেহারা করেছিস তুই? খালি গা, খালি পা, তোর মতন বংশের সন্তান। তোদের বাড়িতে কত খেয়েছি। কি ব্যাপার বলতো? এ কি বিচিত্র বিধিলিপি! এমনভাবে এমন অবস্থায় তোর সঙ্গে দেখা হবে? গঙ্গানারায়ণ কিছু বলতে শুরু করার আগে ভগীরথ আবার বলল, থাম। বিরাহিমপুরে এক ইন্ডিগো প্ল্যান্টারকে একজন কেউ মেরেছে। সে কি তুই? ওরে বাপরে বাপ, তা নিয়ে যা হুলুস তুলুস পড়ে গেছে রে। সিঙ্গি বাড়ির এক কাজ ছেলে এই কীর্তি করেছে এমন শুনেছিলুম বটে, কিন্তু তুই কখনো কারোর গায়ে হাত তুলবি? সে যে অকল্পনীয়। গঙ্গানারায়ণ এবার সব বৃত্তান্ত খুলে বলল। মাঝখানে বারবার বাধা দিচ্ছিল ভগীরথ। সে এ ব্যাপারে অনেক কিছুই জানে। সব শুনে সে বলল, গঙ্গা, আমার হাত পা বাঁধা। তোকে দেখলে অ্যারেস্ট করার কথা। ইন্ডিগো প্ল্যান্টারদের কতখানি প্রতাপ এদিকে তুই জানিস না। তুই তো মাত্র 1-2জনকে দেখেছিস। গঙ্গানারায়ণ বলল, তুই বারাসতের হাকিমের পরোয়ানার কথা কিছু শুনিসনি? তিনি থানার দারোগাদের নির্দেশ দিয়েছে। ভগীরথ বলল, শুনেছি, সব শুনেছি। ওই হাকিমের বদলি হলো বলে অমন 2-1টা আইডিয়ালিস্টিক ছোকরা সদ্য বিলেত থেকে এসে এখানকার নেটিভদের হেল্প করতে চায়। তারপর ধানদারা গোবিন্দপুরে বদলি হয়ে কয়েক বছর পরে পচে থাকার পর তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। ওই বারাসাতের আরও 2-1জন হাকিম এমন দ্বারা চাষিদের সাপোর্ট করতে গেছিল, তারাও বদলি হয়ে গেছে। গঙ্গানারায়ণ বলল, কিন্তু দেশের এত চাষিকে জমি ছাড়া করে সরকারের কী লাভ? নীলকরদের স্বার্থ রক্ষা করার জন্য সরকার কি নিজের ক্ষতি করবে? ভাগীরথ বলল, এ নীলের বাণিজ্যে অনেক সরকারি হোমরা চোমরা স্বার্থ আছে। তোকে আরও একটা কথা বলি, এই জেলার ম্যাজিস্ট্রেট ওই ম্যাকগ্রেগরের কথায় ওঠেন বসেন। মাসে 2বার তিনি
ম্যাকগ্রেগরের কুটিতে আসেন খানা খেতে। লোকে বলে ম্যাকগ্রেগরের ওয়াইফের সঙ্গে নাকি ম্যাজিস্ট্রেট সাহেবের রোমান্স চলছে অনেক দিন। তুই এই জেলায় বসে ম্যাকগ্রেগরের বিরুদ্ধে দাঁড়াবি কি করে? চাষিদের মারধর খাওয়া কিংবা এই ধরনের অত্যাচারের অভ্যেস আছে, কিন্তু তুই এর মধ্যে জড়ালি কেন? তোকে পেলে ওরা তো একেবারে শেষ করে দেবে। গঙ্গানারায়ণ একটু রেগে গিয়ে বলল, তুই বলতে চাস এসব অত্যাচারে কোনো প্রতিকার নেই? তাহলে তোরা রয়েছিস কেন? কুইনের প্রোক্লামেশনের পর প্রজা হিসেবে একজন নীলকর একজন চাষির তো সমান অধিকার। ভগীরথ হেসে উঠে বলল, তুই এখনো তেমনি রয়ে গেছিস গঙ্গা, ইমপ্র্যাকটিক্যাল, রোমান্টিক। বিজয়ী আর বিজিত মানুষ কখনো সমান হয়? সাহেবরা কি আমাদের মানুষ বলে মনে করে? হাসি থামিয়ে আবার গম্ভীর হলো ভগীরথ। মুখে একটা ম্লান ছায়া পড়ল। আস্তে আস্তে বলল, এতকাল পর তোর সঙ্গে দেখা, কত কি মনে পড়ছে, কিন্তু প্রাণ খুলে যে তোর সঙ্গে দুটো কথা কইব এখন সে সময় নেই। তুই আমার এখানে এসছিলি, এক কথা 5 খান হলেই আমার গরদান যাবে। তোকে আমি এক পরামর্শ দিচ্ছি, শোন। এই রাতেই তুই নৌকো ধরে কেষ্টনগরের দিকে পাড়ি দে, তারপর যত শীঘ্রই সম্ভব কলকাতায় চলে যা। একমাত্র কলকাতায় গেলেই তুই নীলকরদের ক্রোধ থেকে বাঁচতে পারবি। আমি তোর জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি। গঙ্গানারায়ণ বিবর্ণ মুখে বলল, আমি পালাবো? ভগীরথ বলল, তাছাড়া তুই এখানে আর করবি কি? এখানে তোর প্রাণ সংশয়। আমি মিথ্যে মিথ্যে তোকে ভয় দেখাচ্ছি নি। একজন মানুষকে গুম খুন করা ওদের পক্ষে কিছুই না। গঙ্গানারায়ণ একটুক্ষণ নীরব রইল। বিরামপুরের চাষিদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এখন সে ওদের ছেড়ে শুধু নিজের প্রাণ বাঁচাবে? ভগীরথ বলল, আর দেরি করিসনি গঙ্গা, গা তোল। এই রাতের মধ্যে তোকে কেষ্টনগর পৌঁছে যেতে হবে। গঙ্গানারায়ণ অস্ফুষ্ট কণ্ঠে বললেন, আমি এসেছিলুম ভাগ্যহত চাষিদের পক্ষ নিয়ে বলার জন্য, যদি তাদের প্রতি অন্যায়ের কোনো প্রতিকার করতে পারি। এখন তাদের সেই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব? ভগীরথ বলল, চাষিদের তুই সাহায্য করতে চাস? বেশ তো, ভালো কথা। এখানে তুই কি করবি ওদের জন্য? বেশ তো, কলকাতায় গিয়ে তুই ওদের হয়ে লড়ে যা। যদি মামলা করতে চাস, কলকাতায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের কর। সাহেবদের বিরুদ্ধে ফৌজদারি মামলা কি মফস্বলে হয়? তুই এটাও জানিস না, ওদের সাহায্য করতে গেলে তোকে কলকাতায় যেতেই হবে। গঙ্গানারায়ণ একবার ভাবল, এটাই বোধহয় একমাত্র পন্থা। তোরাবকে দিয়ে সে চাষিদের কাছে খবর পাঠিয়ে দেবে। কলকাতায় মামলা দায়ের করে সেখান থেকে সে সাহায্য পাঠাবে। পরক্ষণে গঙ্গানারায়ণের সারা শরীরটাতে একটি ঝাঁকুনি লাগলো। আবার প্রতিশ্রুতি! কয়েক বছর আগে সে এরকমই প্রতিশ্রুতি দিয়ে তারপর মধ্যরাত্রে উধাও হয়ে গেছিল। আবার সে ওদের এই অবস্থায় ফেলে চলে গেলে ওরা তাকে বিশ্বাস করবে? কলকাতায় গেলে তার নিজেরই কোনো রূপান্তর ঘটবে, কে জানে। সে উঠে দাঁড়িয়ে বলল, না ভগীরথ, আমার কলকাতায় যাওয়া হবে না এখন। আমি ওদের সঙ্গেই থাকব। কারণ কলকাতায় গেলে আমার নিজেরই কোনো রূপান্তর ঘটবে, কে জানে, তা বলতে পারে। আরও কিছুক্ষণ ধরে নানান যুক্তি দেখিয়েও ভগীরথ আর টলাতে পারল না গঙ্গানারায়ণকে। গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে এসে বলল, কই তোরা, চল রে। ভাগীরথীও বেরিয়ে এলো বাইরে। জমিদার নন্দন গঙ্গানারায়ণের এই পরিবর্তন এখনও যেন সে ঠিক হৃদয়ঙ্গম করতে পারল না। গঙ্গানারায়ণকে চলে দেখে দেখে সে বলল, গঙ্গা, এই শীতের রাতে তুই যাবি? তোর খালি গা, এটা তুই অন্তত নে। নিজের অঙ্গ থেকে শীতবস্ত্র খুলে সে তুলে দিল গঙ্গানারায়ণের হাতে। গঙ্গানারায়ণ এতে আর আপত্তি করতে পারল না। অবিলম্বে সে আর তোরাব আবার মিলিয়ে গেল অন্ধকারে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।